সুন্দরপুরের চা বাগানের কিনারা থেকে সামান্য দূরে অবস্থিত সেই নির্জন এবং প্রকৃতির মায়ায় ভরা গ্রামটি দিনের বেলা শহরের খুব কাছে হওয়ার আভাস দিত। কিন্তু সূর্য ডুবলেই এই গ্রাম কোনো এক অজানা আর রহস্যময় উপত্যকার মতো মনে হতে থাকত। চারদিকে ছড়িয়ে থাকা ঘন বাঁশঝাড়, চা গাছের সারি আর সেই বাগানের মধ্যে দিয়ে বয়ে আসা ঠান্ডা কুয়াশামাখা হাওয়া। রাত ৯টা বাজলেই গ্রামের অধিকাংশ বাড়ির দরজা বন্ধ হয়ে যেত। চারদিকে এক অদ্ভুত নীরবতা ছড়িয়ে পড়ত। এই নীরবতা ভেঙে যে একমাত্র আওয়াজটা আসত, সেটা হলো বাঁশবাগান থেকে আসা ঝিঁঝি পোকার একঘেয়ে ডাক আর দূরের জঙ্গল থেকে ভেসে আসা অজানা পাখির কান্না। সেই বাগানের ঠিক মাঝখানে প্রদীপ মুখার্জির সেই পুরনো কাঠের তৈরি আর টিনের ছাদওয়ালা বাড়িটা সগর্বে দাঁড়িয়েছিল। বাড়ির উঠোনে একটা ছোট্ট তুলসী মঞ্চ ছিল, যার পাশে একটা টিপটিমে প্রদীপ তখনও আলো দেওয়ার চেষ্টা করছিল। প্রদীপ মুখার্জির বয়স ৬৮-র কাছাকাছি। স্বভাবে অত্যন্ত শান্ত, স্বল্পভাষী এবং নিজের জগতেই মগ্ন থাকা এক সাধারণ মানুষ। বাড়ির প্রশস্ত বারান্দায় একটা পুরনো বেতের চেয়ারে তিনি চোখ বুজে বসেছিলেন। তার মুখে বয়স আর সময়ের রেখায় ফুটে ওঠা বলরেখাগুলো স্পষ্ট দেখা যাচ্ছিল। স্ত্রীর মৃত্যুর পর গত অনেক বছর ধরেই এই বড় বাড়িতে তিনি একাই থাকছেন। তার সঙ্গী বলতে ছিল শুধু এই বাড়ির পুরনো স্মৃতি আর বাইরের সেই বিশাল চা বাগান। প্রদীপ চোখ খুললেন এবং সামনের অন্ধকারের দিকে তাকালেন। তার মনে স্মৃতির তোলপাড় চলছিল। এই স্মৃতির সফর সবসময় একটা জায়গাতেই এসে থামত, তার একমাত্র ছেলে সৌম্য। সৌম্য শিলিগুড়ির একটা নামী চা রপ্তানি কোম্পানিতে ম্যানেজার হিসেবে বড় পদে কাজ করছিল। শহরের প্রাণকেন্দ্রে সে একটা আধুনিক ফ্ল্যাটে একাই থাকত। প্রদীপের জীবনের একমাত্র অবলম্বন ছিল ওই ছেলেই। প্রদীপের স্ত্রী মালতীর যখন মৃত্যু হয়, তখন সৌম্য ছিল মাত্র ৬ বছরের। ওইটুকু বয়সে মাতৃহীন সৌম্যকে দেখে প্রদীপের বুক ফেটে যেত। আত্মীয় স্বজনরা তাকে দ্বিতীয় বিয়ে করার জন্য জোড়াজুড়ি করেছিল, কিন্তু প্রদীপ পরিষ্কার মানা করে দিয়েছিলেন, আমার ছেলের গায়ে সৎ মায়ের ছায়া লাগতে দেব না। আমিই ওর মা আর আমিই ওর বাবা হব। এই ছিল তার দৃঢ় সংকল্প, যা তিনি অক্ষরে অক্ষরে পালন করেছিলেন। নিজের যৌবনের দিনগুলো তিনি কেবল সৌম্যকে মানুষ করার জন্য বিলিয়ে দিয়েছিলেন। ভোরে উঠে ওর টিফিন বানানো, স্কুলের জামাকাপড় গুছিয়ে দেওয়া, স্কুলে পৌঁছে দেওয়া, অসুস্থ হলে রাত জেগে মাথার কাছে বসে থাকা। বাবা এবং মা হিসেবে প্রদীপ কোনো খামতি রাখেননি। নিজের সব শখ হাল্লাদ বিসর্জন দিয়ে তিনি সৌম্যকে উচ্চশিক্ষায় শিক্ষিত করেছিলেন। ছেলেও মেধাবী ছিল, বাবার কষ্টের মর্যাদা দিয়ে সে আজ বড় পদে আসীন। কিন্তু সে যত বড় হল, প্রদীপের থেকে ততটাই দূরে সরে যেতে লাগল। শহরের ব্যস্ত জীবনে গ্রামে আসার সময় তার হতো না বললেই চলে। তবুও প্রদীপের কোনো অভিযোগ ছিল না। ছেলে সুখে আছে, এটাই তার কাছে বড় পাওনা ছিল। কিন্তু গত ৩ মাস ধরে প্রদীপের জীবনে এক অদ্ভুত ঘটনা প্রতিদিন ঘটছিল, যা তার শান্ত জীবনে অস্থিরতার বীজ বুনে দিয়েছিল। প্রদীপ চেয়ার থেকে উঠে ঘড়ির দিকে তাকালেন। রাত তখন ৯টা বেজে ১৫ মিনিট। তার পেটের ভেতর এক অজানা ভয়ের দলা পাকিয়ে আসছিল। তিনি ধীরে ধীরে উঠে ভেতরের ঘরে এলেন। গত কয়েকদিন ধরে তার বাড়িতে কিছু একটা অস্বাভাবিক মনে হচ্ছিল। নিজেকে বোঝাচ্ছিলেন যে বয়স হয়েছে, তাই হয়তো ভুলোমনা হয়ে যাচ্ছেন। কিন্তু কাল রাতে যখন তিনি ঘুমাতে গেলেন, তখন দেখলেন টেবিলের ওষুধের শিশিটা অন্য জায়গায় রাখা। আজ সকালে ঠাকুরঘরের পুরনো ঘড়িটা একটু সরানো ছিল। আলমারির একটা ড্রয়ার, যা সবসময় তালাবদ্ধ থাকে, সেটা কাল খোলা দেখতে পেয়েছিলেন। বাড়িতে কেউ আসে না, তাহলে এই জিনিসগুলো কে সরাচ্ছে? নাকি সত্যিই তার মস্তিষ্ক কাজ করছে না? এই ভাবনায় তার মাথা ঝিমঝিম করছিল। ঘড়ির কাঁটা ৯টা বেজে ২০-এ পৌঁছাল। প্রদীপের নজর তার মোবাইলের ওপর আটকে ছিল। ঘরের পুরনো দেওয়াল ঘড়ির টিকটিক শব্দ তখন তার হৃদস্পন্দনের সাথে তাল মেলাচ্ছিল। ঠিক ৯টা বেজে ৪৫ মিনিটে মোবাইলের রিং বেজে উঠল। স্ক্রিনে নাম ফুটে উঠল, সৌম্য কলিং। প্রদীপ এক গভীর শ্বাস নিলেন। গত ৩ মাস ধরে নিয়ম করে রবিবার হোক বা সোমবার, বর্ষা হোক বা শীত, ঠিক ৯:৩০ সৌম্যের ফোন আসত। শুরুতে প্রদীপের মনে হয়েছিল ছেলে বাবার চিন্তা করে, তাই রোজ ফোন করে। কিন্তু এই ফোন কলে মমতা কম আর যান্ত্রিকতা বেশি থাকত। প্রদীপ ফোনটা তুলে কানে দিলেন। হ্যালো। প্রদীপের গলা বরাবরের মতোই শান্ত ছিল। ওপাশ থেকে সৌম্যের সেই আবেগহীন শুকনো আওয়াজ এলো, বাবা, কেমন আছো? আমি ঠিক আছি রে বাবা, তোর খাওয়া হয়েছে? প্রদীপ বরাবরের প্রশ্নটা করলেন, যদিও জানতেন সৌম্য এর ঠিকঠাক উত্তর দেবে না।
হ্যাঁ, হয়েছে। একটা শুকনো উত্তর এলো এবং তার পরপরই সেই চিরচেনা প্রশ্নটা এলো যা সে গত ৯০ দিন ধরে রোজ জিজ্ঞেস করছিল। বাবা, বাড়িতে একাই আছো তো? ঠিক এই কথাটাই সৌম্য রোজ ৯:৩০টায় ফোন করে জানতে চাইত। আজ পর্যন্ত প্রদীপ সব সময় সততার সাথে উত্তর দিয়েছিলেন যে হ্যাঁ আমি একাই আছি, দরজা জানলা সব বন্ধ করে দিয়েছি। এই উত্তর পাওয়া মাত্রই সৌম্য বলতো, ঠিক আছে, এবার ঘুমিয়ে পড়ো, এবং ফোন কেটে দিত। কিন্তু আজ প্রদীপের মনে এক গভীর সন্দেহ দানা বেঁধেছিল। ঘরে জিনিসপত্রের নড়াচড়া, খোলা ড্রয়ার আর সৌম্যের এই সন্দেহজনক ফোন। আজ প্রদীপের ভেতরের বাবার চেয়ে একজন সতর্ক মানুষ জেগে উঠেছিল। তার অন্তরাত্মা বলে উঠল, আজ সত্যিটা বলিস না, দেখা যাক ওর প্রতিক্রিয়া কি হয়। না রে, প্রদীপ ফোনটা শক্ত করে ধরে গলায় একটু নাটকীয়তা এনে মিথ্যে বললেন, আমি আজ একা নেই বাড়িতে। ওপাশ থেকে এক ভয়ানক স্তব্ধতা নেমে এলো। সেই স্তব্ধতা এতটাই গভীর আর ভারী ছিল যে প্রদীপ ফোনের ওপাশে সৌম্যের নিঃশ্বাসের গতি বেড়ে যাওয়ার শব্দ স্পষ্ট শুনতে পাচ্ছিলেন। একা নেই? তাহলে তাহলে তোমার সাথে আর কে আছে এই রাতে? সৌম্যের গলা হঠাৎ বদলে গেল। সেই শুকনো গলায় এখন এক অদ্ভুত কাঁপুনি আর স্পষ্ট অস্থিরতা ফুটে উঠল। আরে, আমাদের পুরনো সহকর্মী অরুণদা আছেন না, উনি এসেছেন। উনি সুন্দরপুরের নামী অবসরপ্রাপ্ত শিক্ষক এবং প্রদীপের খুব কাছের পুরনো বন্ধু। পাশের গ্রামে ওর জমির কিছু কাজ ছিল, তাই সন্ধ্যায় এলেন। বললেন আজ রাতটা এখানেই কাটাবেন আর সকালে যাবেন। কি? সৌমের গলা এবার একেবারে বদলে গেল। চিৎকার শুনে প্রদীপ চমকে উঠলেন। অরুণ কাকা ওখানে কি করছেন? উনি তো অবসরপ্রাপ্ত, ওর ওখানে রাত কাটানোর কি দরকার? উনি কি তোমার আশেপাশে আছেন? প্রশ্নের বন্যা বইয়ে দিল সৌম্য। আরে সৌম্য, কি হলো তোর? এত চেঁচাচ্ছিস কেন? প্রদীপ ঘাবড়ে গিয়ে বললেন, উনি আমার পুরনো বন্ধু। এক রাত থাকছেন তো কি হয়েছে? আমরা পুরনো গল্প করছি হলে বসে। তোর কি কোনো দরকার ছিল? আপনি ওকে এক্ষুনি এখান থেকে চলে যেতে বলুন। সৌম্য রীতিমতো চিৎকার করে উঠল। ওর গলায় এক অদ্ভুত পাগলামি ছিল যা প্রদীপ আগে কখনো শোনেননি। আপনি ওকে বলুন আপনার ভালো লাগছে না, ওকে কোনো হোটেলে গিয়ে থাকতে বলুন। উনি ওখানে এক মুহূর্তও থাকবেন না বাবা, এক্ষুনি ওকে বার করে দিন। তোর কি মাথা খারাপ হয়েছে সৌম্য? প্রদীপের গলাও এবার চড়ল। আমি আমার বাড়িতে আসা অতিথিকে, তাও আমার পুরনো বন্ধুকে রাত ৯:৩০টার সময় ঘর থেকে বের করে দেব কি করে? আর তোর সমস্যাটা কি সেটা তো বলবি? আমি একা নেই তাতে তোর এত রাগ হবার কি আছে? ওপাশ থেকে আবার কয়েক সেকেন্ডের স্তব্ধতা, শুধু সৌমের হাঁপানোর শব্দ আসছিল। ঠিক আছে। সৌমের গলা হঠাৎ অত্যন্ত শীতল আর নিচু হয়ে গেল। ঠিক আছে, আমি দেখছি কি করা যায়, কাল কথা বলবো। কিন্তু সৌম্য শোনো তো। ফোনটা কেটে গেল। প্রদীপ মুখার্জির জীবনে এখন এক ভয়ানক রহস্য উন্মোচিত হতে চলেছিল। সৌম্যের এই সন্দেহজনক আচরণের পেছনের কালো সত্যিটা কি? সে কি সত্যিই রাতের বেলা গ্রামে আসবে? প্রদীপ কানে ফোন ঠেকিয়ে স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইলেন। মোবাইলের আলো নিভে গেল, আর ঘরে আবার সেই ঘুটঘুটে অন্ধকার আর নীরবতা নেমে এলো। কিন্তু এখন এই নীরবতা প্রদীপকে যেন গিলে খেতে আসছিল। তার হাত পা ঠান্ডা হয়ে গেল, কপালে ঘাম জমতে শুরু করল। তিনি ফোনটা পাশে রেখে ধপ করে একটা চেয়ারে বসে পড়লেন। বুকটা ভীষণ জোরে ধরফর করছিল। সৌম্যের এই প্রতিক্রিয়া, এই রাগ, এই অস্থিরতা, এসব কিসের সংকেত? বাবা একা নেই, সাথে কেউ আছে, এটা শুনে তো যে কোনো ছেলের স্বস্তি পাওয়ার কথা। কিন্তু সৌম্য এত রেগে গেল কেন? সে কেন বারবার অরুণদাকে বের করে দেওয়ার জন্য জেদ ধরছিল? সে কেন রোজ ৯:৩০টায় ফোন করে নিশ্চিত হতো যে আমি একা আছি কিনা? হঠাৎ প্রদীপের নজর সেই আলমারির ড্রয়ারের দিকে গেল, যা কাল খোলা ছিল। তার মাথায় এক বিদ্যুৎ চমকের মতো ভয়ানক ভাবনা খেলে গেল। সৌম্য কখনো রবিবার বা ছুটির দিনেও হঠাৎ গ্রামে আসার প্রয়োজন মনে করত না। কিন্তু সে যদি শহরে থাকে, তবে এই বাড়িতে জিনিসপত্র কে নাড়াচ্ছে? আমার অনুপস্থিতিতে বা রাতে আমি যখন গভীর ঘুমে থাকি, তখন কি কেউ এই বাড়িতে আসে? আর সবথেকে ভয়ঙ্কর প্রশ্ন, সৌম্য কেন চায় আমি এই নিঝুম রাতের বাড়িতে একদম একাই থাকি? নিজের পেটের ছেলের মুখটা প্রদীপের চোখের সামনে ভেসে উঠল, এবং এক অজানা ভয়ঙ্কর সন্দেহে তার সমস্ত অস্তিত্ব দুলে উঠল। রাত তো মাত্র শুরু হয়েছিল, আর প্রদীপ মুখার্জির জীবনের সবথেকে বড় ঝড়ের এটা ছিল কেবল পূর্বাভাস। ফোন কাটার পরের সেই রাতটা প্রদীপের কাছে একটা যুগের মতো কাটল। বিছানায় শুয়ে শুয়ে তিনি ছাদের দিকে শূন্য নজরে তাকিয়ে রইলেন। ঘুম তার চোখের থেকে যোজন দূরে পালিয়েছিল।
বাইরের ঝিঝি পোকার শব্দ এখন তার কাছে আরও বেশি ভয়াবহ মনে হচ্ছিল। মনের ভেতরে সন্দেহের পোকাটা ওই শব্দের চেয়েও তীব্রভাবে কামড় দিচ্ছিল। আমার সৌম্য, আমার একমাত্র ছেলে, আমি একা থাকলেই ও আমাকে কেন খোঁজে? আমি একা নেই শুনে ও এতটা কেন বিচলিত হল? এই প্রশ্নগুলো তার মস্তিষ্ক কুরে কুরে খাচ্ছিল। রাতের সেই নীরবতায় পুরনো কাঠের আসবাবের সামান্য খটখট শব্দেও প্রদীপের হৃৎপিণ্ড থমকে যাচ্ছিল। তার বারবার মনে হচ্ছিল দরজার বাইরে কেউ দাঁড়িয়ে আছে। সারা রাত তিনি এপাশ ওপাশ করলেন, কিন্তু কোনো উত্তর খুঁজে পেলেন না। পরদিন সকাল হল। জানলা দিয়ে আসা সকালের রোদে ঘরের অন্ধকার দূর হল, কিন্তু প্রদীপের মনের অন্ধকার আর ভয় তেমনিই রয়ে গেল। সকালে উঠে তিনি এক দৃঢ় সিদ্ধান্ত নিলেন। এখন শুধু সন্দেহের ঘোরে আটকে থাকলে চলবে না, সত্যের খোঁজ নিতে হবে। তিনি চায়ের চুমুক দিলেন এবং গ্রামের মোবাইল ও ইলেকট্রনিক্সের দোকানদার তপনকে ফোন করলেন। তপন একজন বছর ২৬-এর চটপটে তরুণ। কিছুক্ষণ পরেই তপন তার ব্যাগ নিয়ে হাজির। কি প্রদীপ কাকা, হঠাৎ কি দরকার পড়ল? তপন হাসি মুখে জিজ্ঞেস করল। প্রদীপ মুখের ভাব লুকিয়ে একটা কৃত্রিম হাসি এনে বললেন, আরে তপন, আজকাল গ্রামে চুরি ডাকাতি বেড়েছে বলে শুনছি। বুড়ো মানুষ, ঘরে একাই থাকি। ছেলেও পরশুদিন বলল যে নিরাপত্তার জন্য ঘরে ক্যামেরা লাগিয়ে নিতে, তাই ভাবলাম দুটো গোপন সিসিটিভি ক্যামেরা লাগিয়ে নি। কিন্তু ওগুলো যেন কাউকে দেখা না যায়, একদম লুকিয়ে লাগাস। তপন মাথা নাড়ল। সে ওয়াইফাইতে চলে এমন দুটো অত্যন্ত ছোট বোতামের মতো লেন্সওয়ালা ক্যামেরা বের করল। একটা ক্যামেরা সে হলের পুরনো কাঠের আলমারির ওপর একটা শোপিসের পেছনে এমনভাবে লুকালো যাতে সেখান থেকে প্রধান দরজা আর ড্রয়ার স্পষ্ট দেখা যায়। দ্বিতীয় ক্যামেরাটা সে প্রদীপের বেডরুমের দরজার ওপরের দেওয়ালের পুরনো ফটো ফ্রেমের কোণায় লাগিয়ে দিল। তপন প্রদীপের মোবাইলে একটা অ্যাপ ইনস্টল করে দিল। কাকা, এই দেখুন, এই অ্যাপে আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে বসে বাড়ির ভেতরের দৃশ্য দেখতে পাবেন। আর এতে মোশন সেন্সার আছে, মানে রাতে অন্ধকারের মধ্যে ঘরে কোনো নড়াচড়া হলে ক্যামেরা সাথে সাথে রেকর্ডিং শুরু করবে আর আপনার মোবাইলে সেভ করে দেবে। তপন বুঝিয়ে দিল। তপন চলে যাওয়ার পর প্রদীপ ভেতর থেকে দরজা ভালো করে বন্ধ করে দিলেন। এখন শুধু অপেক্ষা করা ছাড়া উপায় ছিল না। প্রথম রাত। রাত ঠিক 9:30। মোবাইল বেজে উঠল। সৌম্যের ফোন। প্রদীপ শ্বাস বন্ধ করে ফোন ধরলেন। বাবা, বাড়িতে একাই আছো তো? সেই একই শুকনো প্রশ্ন। হ্যাঁ রে বাবা, একাই আছি। দরজা জানলা সব বন্ধ করে দিয়েছি। প্রদীপ আজ আর মিথ্যে না বলে বরাবরের মতো উত্তর দিলেন। ঠিক আছে, ঘুমিয়ে পড়ো। সৌম্য ফোন কেটে দিল। সেই রাতটা প্রদীপ আধো ঘুমে কাটালেন। প্রতি ঘণ্টায় মোবাইলের অ্যাপ খুলে দেখছিলেন, কিন্তু ক্যামেরায় শুধু অন্ধকার আর নীরবতা ছাড়া কিছু ছিল না। দ্বিতীয় রাতেও তাই হল। 9:30টায় ফোন এলো। প্রদীপ বললেন একা আছেন। সারা রাত কোনো নড়াচড়া ধরা পড়ল না। দুদিন কিছু না ঘটায় প্রদীপের মনে সন্দেহের বদনে অপরাধবোধ জাগতে শুরু করল। আরে রে, আমি কি পাগল হয়ে গেলাম? নিজের পেটের ছেলের ওপর, যাকে আমি এত যত্ন করে মানুষ করেছি, তার ওপর আমি সন্দেহ করছি। ও হয়তো কাজের চাপে সেদিন মেজাজ হারিয়েছিল, আর আমি বুড়ো বাবা ছেলের ওপর নজরদারি করার জন্য ঘরে ক্যামেরা লাগিয়ে বসে আছি। প্রদীপের নিজের ওপরই লজ্জা হতে লাগল। তিনি ঠিক করলেন পরদিন সকালে ক্যামেরাগুলো খুলে ফেলে দেবেন। এই শান্তিতেই তৃতীয় দিন রাতে তিনি গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়লেন। কিন্তু তৃতীয় রাতটি নিয়তি প্রদীপ মুখার্জির জীবনের সবথেকে অন্ধকার অধ্যায় হিসেবে লিখে রেখেছিল। রাত তখন 2:35। চারদিকে শ্মশানের নীরবতা। প্রদীপ হঠাৎ কোনো এক সূক্ষ্ম আওয়াজে জেগে উঠলেন। ক্লিক! প্রধান দরজার তালায় চাবি ঘোরানোর অত্যন্ত ক্ষীণ শব্দ হল। প্রদীপের চোখ ছানা বড়া হয়ে গেল, গায়ে কাঁটা দিয়ে উঠল। তিনি বিছানা থেকে উঠতে যাবেন, এমন সময় হলের ভেতর কারো পায়ের শব্দ শুনতে পেলেন। কেউ একজন পা টিপে টিপে ঘরে ঢুকেছিল। প্রদীপ নিজের শ্বাস রোধ করে নিলেন, নিজের জায়গা থেকে এক চুলও নড়লেন না। তিনি চোখ বন্ধ করে ঘুমের ভান করার চেষ্টা করলেন। ওদিকে তার বুকের ভেতর হৃৎপিণ্ডটা যেন ফেটে যাবে এমন দশা হল। হৃদস্পন্দন এতটাই বেড়ে গিয়েছিল যে সেই নীরবতায় বাইরে থেকে তা শোনা যাবে কি না এই ভেবে প্রদীপের ভয় হতে লাগল। হলের আলমারির ড্রয়ারটা খুব সাবধানে খোলার শব্দ পাওয়া গেল। কিছু কাগজপত্রের খসখস শব্দ হল। কয়েক মিনিট পর সেই পায়ের আওয়াজ শোবার ঘরের দিকে আসতে শুরু করল। পায়ের আওয়াজ দরজায় এসে থামল। প্রদীপ অনুভব করতে পারছিলেন যে কেউ তার মাথার শিয়রে দাঁড়িয়ে তার দিকে তাকিয়ে আছে। সেই এক একটা মুহূর্ত যেন এক একটা বছরের মতো মনে হচ্ছিল।
সাধারণত ২-৩ মিনিট পর সেই পা আবার পেছনের দিকে সরে গেল। প্রধান দরজাটা খুব আলতো করে বন্ধ হল, আর বাইরের রাস্তা দিয়ে একটা গাড়ির ইঞ্জিন চালু হয়ে দূরে চলে যাবার শব্দ পাওয়া গেল। প্রদীপ চোখ খুললেন। তিনি তখন ঘামে ভিজে একাকার হয়ে গিয়েছিলেন। শরীর থরথর করে কাঁপছিল। রাতটা কোনোমতে শেষ হল এবং ভোর হল। আলো ফুটতেই প্রদীপ তার কাঁপতে থাকা হাত দিয়ে মোবাইলটা নিলেন। তিনি সিসিটিভির অ্যাপটা খুললেন আর রাতের রেকর্ডিং প্লে করলেন। মোবাইলের স্ক্রিনে রাত 2:27 রেকর্ডিং শুরু হল। নাইট ভিশন ক্যামেরায় সাদাটে এবং ধূসর রঙের দৃশ্য দেখা যাচ্ছিল। প্রধান দরজাটা অত্যন্ত সাবধানে খোলা হল। দরজা দিয়ে একজন ব্যক্তি ভেতরে এলো। সেই ব্যক্তির মুখটা স্ক্রিনে স্পষ্ট দেখা গেল, আর প্রদীপের হাত থেকে মোবাইলটা পড়ে যেতে যেতেও কোনোমতে বেঁচে গেল। ওটা সৌম্য ছিল, তার নিজের ছেলে, যাকে তিনি সারা জীবন হাতের তালুর ফোঁড়ার মতো আঙলে রেখেছিলেন। রেকর্ডিংয়ে দেখা গেল সৌম্যের হাতে বাড়ির ডুপ্লিকেট চাবি ছিল। তার মুখে কোনো অভিব্যক্তি ছিল না, একদম পাথর খোদাই করা একটা মুখ। সে সোজা হলের সেই কাঠের আলমারির দিকে গেল। পকেট থেকে একটা ছোট টর্চ বের করে সে ড্রয়ারটা খুলল। সেখানে থাকা বাড়ির কাগজপত্র, জমির রেকর্ড এবং ব্যাংকের পাস বইগুলোর সে নিজের মোবাইলে চটপট ছবি তুলে নিল। কাগজপত্রগুলো আগের মতোই রেখে সে ড্রয়ার বন্ধ করে দিল। কিন্তু এর পরের দৃশ্যটা প্রদীপের বাবার হৃদয়ে যেন ছুরি চালিয়ে দিল। সৌম্য শোবার ঘরের দরজায় এলো। দ্বিতীয় ক্যামেরায় তাকে স্পষ্ট দেখা যাচ্ছিল। সে ভেতরে এলো এবং ঘুমন্ত প্রদীপের বিছানার পাশে এসে দাঁড়িয়ে রইল। তার চোখ দুটো প্রদীপের মুখের ওপর স্থির হয়েছিল। 1 মিনিট, 2 মিনিট, সে ঠিক ওভাবেই মূর্তির মতো দাঁড়িয়ে ঘুমন্ত বাবার দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল। তার সেই শূন্যতায় থাকা এবং অনুভূতিহীন দৃষ্টিতে এক ভয়ানক নিষ্ঠুরতা ছিল, যেন সে তার বাবার বেঁচে থাকা বা ঘুমিয়ে থাকার বিষয়টি নিশ্চিত করছিল। এরপর সে ঘুরল এবং যে পথে এসেছিল সেভাবেই নিঃশব্দে চলে গেল। প্রদীপের চোখের জল উপচে পড়তে শুরু করল। তার শ্বাস যেন বন্ধ হয়ে আসছিল। তিনি কান্নার দমক আর আটকাতে পারলেন না। আমারই ছেলে, আমারই নারী ছেঁড়া ধন আমার ঘরে মধ্যরাতে চোরের মতো কেন আসছে? কিসের ছবি তুলছিল ও? আর ও আমার দিকে ওভাবে কেন তাকিয়েছিল, যেন কোনো কসাই ছাগলের দিকে তাকিয়ে থাকে? প্রদীপের চিন্তাভাবনা সব অসাড় হয়ে গেল। তার মস্তিষ্ক শূন্য হয়ে গিয়েছিল। জীবনের সব কামাই, সব ভালোবাসা এক মুহূর্তে ধুলোয় মিশে গেছে বলে মনে হচ্ছিল। তিনি এটাও বুঝতে পেরেছিলেন যে তার জীবন এখন বিপন্ন, আর সেই বিপদ বাইরে থেকে নয়, বরং নিজের রক্ত থেকেই আসছে। কিন্তু প্রদীপ দুর্বল মানুষ ছিলেন না। তিনি ভেঙে পড়ে চুপ করে বসে থাকার পাত্র ছিলেন না। তিনি চোখের জল মুছলেন। চোখে এখন দুঃখের চেয়ে সত্য খুঁজে বের করার জেদ তৈরি হল। তিনি তাড়াতাড়ি স্নান করলেন, জামাকাপড় পরে বাড়ির দরজায় তালা দিয়ে সোজা বাইরে বেরিয়ে এলেন। সকাল 8টার বাস ধরে তিনি সোজা শিলিগুড়ি পৌঁছে গেলেন। শিলিগুড়ি কোর্টের কাছে অবস্থিত অবিদাব ঘোষের অফিসে যখন প্রদীপ মুখার্জি ঢুকলেন, তখন অবিদাব ঘোষ ফাইল দেখতে ব্যস্ত ছিলেন। প্রদীপের ফ্যাকাশে এবং বিপর্যস্ত মুখ দেখে অবিদাব ঘোষ নিজের জায়গা থেকে চট করে উঠে দাঁড়ালেন। আরে প্রদীপদা, কি হয়েছে হঠাৎ? আর তোর মুখ এমন কেন? শরীর ঠিক আছে তো? প্রদীপ কোনো কথা না বলে পকেট থেকে মোবাইল বের করলেন। রাতের সেই ভিডিওটা চালালেন এবং মোবাইলটা অবিদাব ঘোষের হাতে দিলেন। অমিতাভ ঘোষ চশমাটা ঠিক করে ভিডিওটা দেখতে শুরু করলেন। দৃশ্যগুলো যত এগোচ্ছিল, অমিতাভ ঘোষের কপালে চিন্তার ভাঁজ তত গভীর হচ্ছিল। ভিডিও শেষ হওয়ার পর তিনি এক দীর্ঘশ্বাস ছেড়ে চেয়ারে বসে পড়লেন। তার মুখে চরম বিস্ময় এবং গাম্ভীর্য ছিল। প্রদীপদা, এটা অত্যন্ত গুরুতর বিষয়। অমিতাভ ঘোষের গলাটা চাপা আর রহস্যময় ছিল। সৌম্য বাড়িতে চুরি করে ঢুকছে, এটা যেমন ভয়ানক, তার চেয়েও ভয়ানক ব্যাপার হল ও যা কিছু করছে তা একদম পরিকল্পনা মাফিক করছে। ও শুধু তোর কাগজপত্রের ছবি কেন তুলছিল? আমি কিছু বুঝতে পারছি না অমিতাভ। প্রদীপের গলা কাঁপছিল। ওর টাকার কি দরকার? চা কোম্পানিতে এত বড় পদে আছে, ভালো মাইনে পায়। আর যদি কিছু দরকারও হতো, আমাকে হকের সাথে কেন বলল না? চোরের মতো রাতে কেন আসছে? আর ও আমার দিকে ওভাবে কেন তাকাচ্ছিল? আমার ওকে ভয় লাগতে শুরু করেছে অমিতাভ। অমিতাভ ঘোষ প্রদীপের কাঁধে হাত রাখলেন। শান্ত হ প্রদীপদা, আমাদের আবেগে ভেসে গেলে চলবে না। ও যদি তোর অলক্ষ্যে তোর কাগজপত্র পরীক্ষা করে আর রাতে তুই একা আছিস কিনা সেটা নিশ্চিত করে, তার মানে ও বড় এবং ভয়ানক কিছু পরিকল্পনা করছে। জমির কারবার, ইন্স্যুরেন্স নাকি আরও কিছু।
আমরা ওকে সরাসরি জিজ্ঞেস করে কোনো লাভ নেই, ও সাবধান হয়ে যাবে বা সব অস্বীকার করবে। তাহলে এখন কি করব? প্রদীপ হতাশভাবে জিজ্ঞেস করলেন। অমিতাভ ঘোষের চোখ এখন একজন উকিলের মতো তীক্ষ্ণ হয়ে গেল। তিনি নিজের জায়গা থেকে উঠলেন এবং কোট পরে নিলেন। প্রদীপদা, অমিতাভ সই যদি তোর অনুমতি ছাড়া তোর ঘরে ঢুকে তোর গোপনীয়তা নষ্ট করতে পারে, তবে আমাদেরও সেই একই ভাষায় উত্তর দিতে হবে। সৌম্য এখন তার অফিসে থাকবে না? হ্যাঁ, ও সকাল ৯টাতেই অফিসে চলে যায়, প্রদীপ বললেন। তোর কাছে ওর ফ্ল্যাটের ডুপ্লিকেট চাবি আছে না, যেটা ও তোকে আপৎকালীন সময়ের জন্য দিয়েছিল? অমিতাভ ঘোষ জিজ্ঞেস করলেন। হ্যাঁ, আছে আমার কাছে। তাহলে চল। অমিতাভ ঘোষ গাড়ির চাবি তুললেন। এখন আমরা সৌমের ফ্ল্যাটে যাব। ও তোর কাগজপত্রের মধ্যে কি খুঁজছিল তার উত্তর ওর বাড়িতেই লুকানো থাকবে। ওর ওই আধুনিক ফ্ল্যাটে সত্য আমাদের খুঁজে বের করতেই হবে। প্রদীপ মুখার্জির পেটের ভেতরে আবার ভয়ের একটা দলা পাকিয়ে উঠল। যে ছেলের বাড়িতে আজ পর্যন্ত তিনি হকের সাথে গর্বের সাথে যেতেন, আজ সেই বাড়িতেই তাকে একজন অপরাধীর তল্লাশি করার মতো করে যেতে হবে। শিলিগুড়ির সেই জনবহুল রাস্তা দিয়ে অ্যাডভোকেট অমিতাভ ঘোষের গাড়ি দ্রুত বেগে ছুটছিল। প্রদীপ মুখার্জি পাশের সিটে বসেছিলেন, কিন্তু তার নজর রাস্তার দিকে ছিল না। জনলার বাইরে দিয়ে চলে যাওয়া গাছগুলোর মতো তার মাথায় নানা চিন্তা দৌড়াচ্ছিল। গাড়িটা একটা অভিজাত এলাকায় এক আধুনিক টাওয়ারের সামনে এসে থামল। এটাই সেই জায়গা যেখানে সৌম্য থাকত। লিফটে করে ৭ তলায় যাওয়ার সময় প্রদীপের বুকের ধরফরানি বাড়ছিল। যে ছেলের বাড়িতে আসার সময় বাবার বুক গর্বে ভরে উঠত, আজ সেই দরজার সামনে দাঁড়াতে প্রদীপের নিজেরই লজ্জা হচ্ছিল। প্রদীপ কাঁপতে থাকা হাতে পকেট থেকে ডুপ্লিকেট চাবি বের করলেন। তালায় চাবি ঘোরানোর সময় তার আঙুল কাঁপছিল। ক্লিক শব্দ হল এবং দরজা খুলে গেল। ফ্ল্যাটের ভেতরে এক অদ্ভুত নীরবতা ছিল। ঘরটা খুব গোছানো আর চকচকে ছিল, কিন্তু সেখানে ঘরের মতো কোনো মায়া ছিল না। এক যান্ত্রিক, শুকনো মানুষের ঘরের মতো মনে হচ্ছিল সেটা। প্রদীপদা, সময় কম, তুই বেডরুমটা দেখ, আমি হল আর টেবিলে কিছু পাওয়া যায় কিনা দেখছি। অমিতাভ ঘোষ উকিল সুলভ তৎপরতায় তল্লাশি শুরু করলেন। প্রদীপ বেডরুমে গেলেন। সেখানে সৌমের জামা কাপড়, কিছু সুগন্ধি আর দামি জিনিসপত্র ছিল, কিন্তু প্রদীপের চোখে সন্দেহজনক কিছু পড়ল না। এমন সময় হল থেকে অমিতাভ ঘোষের ডাক শোনা গেল। প্রদীপদা, এদিকে আয় জলদি। প্রদীপ দৌড়ে হলে এলেন। অমিতাভ ঘোষ সৌমের ল্যাপটপ টেবিল আর তার তলার কিছু ড্রয়ার খুলেছিলেন। তার হাতে কিছু ফাইল এবং লাল রঙের সিল মারা কাগজ ছিল। অমিতাভ ঘোষের মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছিল। কি হয়েছে অমিতাভ? কি আছে ওই কাগজগুলোতে? প্রদীপ ভয় পেয়ে জিজ্ঞেস করলেন। প্রদীপদা, সোম বড় বিপদে আছে, আর ও নিজেই নিজেকে এই গর্তে ঠেলে দিয়েছে। অমিতাভ ঘোষ ফাইলের পাতা উল্টাতে উল্টাতে বললেন, এই দেখ, এগুলো ক্রিপ্টোকারেন্সি ট্রেডিংয়ের কাগজপত্র। সোম মার্কেটে বিশাল বড় জুয়া খেলেছিল এবং সে সব হেলে গেছে। এগুলো ব্যাংকের রিকভারি নোটিস। ওর ওপর প্রায় ১.৫ থেকে ২ কোটি টাকা ঋণ আছে। চাকরির পদের অপব্যবহার করে ও কিছু ভুয়া অ্যাকাউন্ট থেকেও টাকা সরিয়েছিল। ওর বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। ২ কোটি? এই সংখ্যাটা শোনা মাত্রই প্রদীপের পায়ের তলার মাটি সরে গেল। তার মাথা ঘুরতে শুরু করল। তিনি সোফায় ধপ করে বসে পড়লেন। আমার ছেলে এত বড় ঋণের জালে জড়িয়ে গেছে, আর আমাকে ঘুণাক্ষরেও জানতে দিল না? ওরে অমিতাভ, ও আমাকে একবার বলতে পারত। আমি আমার বাবার সেই চা বাগান, এই বাড়ি সব বেচে দিতাম রে। আমার ছেলের জীবনের চেয়ে আমার কাছে সেই মাটি কি বেশি বড় ছিল? কিন্তু ও আমাকে পর ভাবল কেন? প্রদীপের চোখ দিয়ে জল উপচে পড়ল। বাবার হৃদয়ে এটা প্রথম বড় ধাক্কা ছিল, কিন্তু ধাক্কা এখানেই শেষ হওয়ার ছিল না। প্রদীপদা, কান্না থামার, এটা দেখ। অমিতাভ ঘোষ একটা মোটা কাগজের ওপর আঙুল রেখে সেটা প্রদীপের সামনে ধরলেন। তোর ছেলে তোকে পর ভাবেনি, ও তোকে বিক্রি করার ব্যবস্থা করে রেখেছে। প্রদীপ চোখের জল মুছে সেই কাগজের দিকে তাকালেন। ওটা একটা স্ট্যাম্প পেপার ছিল। তার উপর বড় অক্ষরে লেখা ছিল জেনারেল পাওয়ার অফ অ্যাটর্নি। নিচে প্রদীপ মুখার্জির সই ছিল। কিন্তু অমিতাভ, আমি তো এমন কোনো কাগজ তৈরি করিনি। আর এই সই তো আমারই। প্রদীপ হতভম্ব হয়ে বললেন, এটা তোর সই নয় প্রদীপদা, এটা তোর সইয়ের হুবহু নকল। আমি গত ৩৫ বছর ধরে ওকালতি করছি। আসল আর নকল সইয়ের পার্থক্য আমি ১ সেকেন্ডে চিনতে পারি। সৌম তোর অজান্তেই এই পাওয়ার অব অ্যাটর্নি নিজের নামে করিয়ে নিয়েছে। এর মানে হল, ও তোর ওই কোটি কোটি টাকার চা বাগান আর বাড়ি তোর অনুমতি ছাড়াই যখন খুশি বিক্রি করে দিতে পারে।
প্রদীপের হাত কাঁপতে শুরু করল। কাল রাতে সিসিটিভিতে সৌম্য ড্রয়ার থেকে যে কাগজপত্রের ছবি তুলছিল তার পেছনের সত্য এখন পরিষ্কার হয়ে গেল। সে বাবার সম্পত্তি বিক্রি করতে চেয়েছিল। এমন সময় অমিতাভ ঘোষ টেবিলের সবথেকে নিচের তালা দেওয়া একটা ড্রয়ার একটা পিনের সাহায্যে খুললেন। তাতে একটা ছোট রঙের বোতল আর কিছু ওষুধের পাতা ছিল। অমিতাভ ঘোষ বোতলের গায়ের লেবেল পড়লেন এবং শিউরে উঠলেন। প্রদীপদা, এটা সিডেটিভ, তন্দ্রাচ্ছন্ন করার আর পেশিকে শিথিল করার এক অত্যন্ত তীব্র ওষুধ। এটা বেশি পরিমাণে দিলে মানুষের শ্বাসরোধ হয়ে সে ঘুমন্ত অবস্থায় মারা যেতে পারে। আর এই ড্রয়ারে একটা ডিজিটাল টাইমারও আছে, যা পুরনো হিটারের সাথে যুক্ত, কার্বন মনোক্সাইড লিক করার জন্য সেট করা। এ কথা শোনা মাত্র প্রদীপের সারা গায়ে কাঁটা দিয়ে উঠল। ঋণ, জাল সই, ঘুমের ওষুধ, রাতে চুরি করে ঢোকা, এই সব এলোমেলো টুকরোগুলো মিলে এখন একটা ভয়ানক ছবি তৈরি করছিল। আর সেই ছবিটা ছিল একটা খুনের। সেই নীরবতায় হঠাৎ প্রদীপের মোবাইলে ফোন বেজে উঠল। তিনি চমকে পকেট থেকে ফোন বের করলেন। স্ক্রিনে সুজাতা কাকিমা প্রতিবেশী নামটা ফুটে উঠল। প্রদীপ ফোন ধরলেন। বলুন কাকিমা। প্রদীপদা, কোথায় আপনি? ওপাশ থেকে সুজাতা কাকিমার প্রত্যন্ত আতঙ্কিত এবং হাঁপানো গলা শোনা গেল। বাড়ি তাড়াতাড়ি আসুন, আপনার বাড়ি থেকে একটা অদ্ভুত ধোঁয়া আর বিষাক্ত গন্ধ আসছে। আমি আপনাকে চা দিতে এসেছিলাম, কিন্তু আঙিনাতেই মাথা ঘুরছে। কি? ধোঁয়া আর গন্ধ? প্রদীপের চোখ বড় বড় হয়ে গেল। হ্যাঁ প্রদীপদা, আমি ভয়ে ঘরের কোনো আলো জ্বালাইনি। স্পার্ক হলে পুরো বাড়ি আগুন লেগে যাবে। আপনি যেখানেই থাকুন জলদি আসুন। সুজাতা কাকিমা প্রায় কেঁদে ফেলেছিলেন। আমরা আধ ঘন্টার মধ্যে পৌঁছে যাচ্ছি কাকিমা। আপনি বাড়ি থেকে দূরে গিয়ে দাঁড়ান, কাউকে আলো বা আগুন জ্বালাতে দেবেন না। প্রদীপ ফোন কেটে দিলেন। তার মুখ এখন মৃত মানুষের মতো বিবর্ণ হয়ে গিয়েছিল। অমিতাভ, আমার বাড়িতে হিটার থেকে বিষাক্ত গ্যাস লিক হচ্ছে। আমাদের এখনই গ্রামে যেতে হবে। অমিতাভ ঘোষ মুহূর্তের বিলম্ব না করে সেই ওষুধের বোতলটা ব্যাগে ভরলেন এবং তারা দুজনেই ফ্ল্যাট থেকে বেরিয়ে পড়লেন। শিলিগুড়ি থেকে গ্রামে ফেরার পথটা যেন এক ভয়ানক দুঃস্বপ্নের মতো কাটছিল। চাকার ঘর্ষণের শব্দ ছাড়া গাড়ির ভেতর এক থমথমে নীরবতা বিরাজ করছিল। প্রদীপের চোখের সামনে সৌম্যের ছোটবেলা ভেসে উঠছিল। যে হাত দিয়ে তিনি তাকে খাইয়েছেন, যে হাত ধরে তাকে হাঁটতে শিখিয়েছেন, সেই হাত আজ বাবার জন্য মৃত্যুর ফাঁক পাচ্ছে। টাকার জন্য মানুষ এতটাই অন্ধ হতে পারে যে সে নিজের জন্মদাতা বাবাকে বিষাক্ত গ্যাসে মারতে প্রস্তুত হয়ে যায়। প্রদীপের মনের ভেতর ঝড়ের তোলপাড় চলছিল। গাড়ি গ্রামের সীমানায় পৌঁছল এবং প্রদীপের বাড়ির সামনে এসে জোরে ব্রেক কষে থামল। গাড়ি থেকে নামতেই বাতাসের সেই উগ্র এবং প্রাণঘাতী গন্ধ তারা অনুভব করলেন। সুজাতা কাকিমা দূরে রাস্তার ওপর ভয়ে দাঁড়িয়েছিলেন। অমিতাভ ঘোষ টর্চটা হাতে নিলেন। প্রদীপদা, তুই বাইরেই থাক, আমি দেখে আসছি। না অমিতাভ, এটা আমার বাড়ি, আমিও আসব, প্রদীপ দৃঢ়ভাবে বললেন। দুজনেই জামা দিয়ে নাক মুখ শক্ত করে বেঁধে নিলেন এবং অত্যন্ত সতর্কতার সাথে বাড়িতে ঢুকলেন। তারা প্রথমে হলের সব জানলা এবং দরজা হাঁট করে খুলে দিলেন, যাতে গ্যাস বাইরে বেরিয়ে যেতে পারে। গন্ধ অনুসরণ করে তারা রান্নাঘরে পৌঁছলেন। অমিতাভ ঘোষ টর্চের আলো পুরনো হিটারের দিকে ফেললেন এবং সেখানে যে দৃশ্য দেখা গেল তাতে দুজনেরই বুক কেঁপে উঠল। একটি অদ্ভুত লাল রঙের তার হিটারের পাইপের সাথে জোড়া ছিল। সেই তারটি হিটারের পেছন দিয়ে গিয়ে একটা ছোট ডিজিটাল যন্ত্রের সাথে যুক্ত ছিল। সেই যন্ত্রের ওপর লাল রঙের সংখ্যা জ্বলছিল। অমিতাভ ঘোষ নিচে ঝুঁকে সতর্কভাবে সেই যন্ত্রটা দেখলেন। প্রদীপদা, এটা ডিজিটাল টাইমার। অমিতাভ ঘোষের গলা ভয়ে কাঁপছিল। তিনি টর্চের আলো সেই জলজলে সংখ্যার ওপর ফেললেন। তাতে সময় সেট করা ছিল 3 AM, অর্থাৎ রাত 3টে। প্রদীপের শ্বাস নেওয়া কঠিন হয়ে পড়ছিল। এর মানে সৌম্য এই টাইমারটা এমনভাবে সেট করেছিল যাতে ঠিক রাত 3টে হিটারের গ্যাস নিজে থেকেই খুলে যায় এবং পুরো বাড়িতে বিষাক্ত ধোঁয়া ছড়িয়ে পড়ে। রাত 3টে আপনি গভীর ঘুমে থাকবেন এবং যতক্ষণ আপনার ঘুম ভাঙবে ততক্ষণে অনেক দেরি হয়ে যাবে। আপনি শ্বাসরুদ্ধ হয়ে মারা যাবেন। আর সকালে যখন কেউ দরজা খুলতে আসবে বা ভুল করে কোথাও স্পার্ক হবে, তখন পুরো বাড়ি এক ভয়ানক আগুনে পুড়ে যাবে। কেউ ঘুণাক্ষরেও সন্দেহ করবে না যে এটা খুন। সবাই ভাববে বুড়ো মানুষটা ভুল করে হিটার চালু রেখেছিল এবং দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে। সব কিছু এখন দিবালোকের মতো পরিষ্কার হয়ে গিয়েছিল।
রোজ রাতে 9:30টায় আসা ফোনে সৌম্য শুধু এটা জানতে চাইত না যে বাবা বাড়িতে আছে কিনা, সে এটা নিশ্চিত হতো যে আপনি বাড়িতে একা আছেন কিনা, কারণ সে এই দুর্ঘটনায় বাবা ছাড়া অন্য কারও মৃত্যু চাইত না। অন্য কেউ মারা গেলে পুলিশের তদন্ত বেড়ে যেত। সেদিন যখন প্রদীপ আমার কাছে অরুণদা আছেন বলে মিথ্যে কথা বলেছিলেন, তখন সৌম্য এতটাই বিচলিত হয়ে পড়েছিল যে সে আজ সকালের জন্যে টাইমার বন্ধ করতে রাত 2টোর সময় ঘরে অনুপ্রবেশ করেছিল। কিন্তু যাওয়ার সময় হয়তো তার কাছ থেকে টাইমারটির তার কিছুটা আলগা রয়ে গিয়েছিল, যার ফলে আজ ধোঁয়া লিক হতে শুরু করেছিল। একটি মিথ্যে কথা প্রদীপের প্রাণ বাঁচিয়ে দিয়েছিল। হে ঈশ্বর, এ তো নিষ্ঠুরতার চরম সীমা। অমিতাভ ঘোষ রাগে লাল হয়ে গেলেন। তিনি পকেট থেকে ফোন বের করে নম্বর ডায়াল করতে লাগলেন। প্রদীপদা, এই সব কিছু সহ্য করার বাইরে এ তো সরাসরি খুনের চেষ্টা। আমি এখনই ইন্সপেক্টর মিত্রকে ফোন করছি। সৌম্যকে আজই হাত কড়া পরানো দরকার। অমিতাভ ঘোষের আঙুল যখনই ডায়াল বাটনের দিকে যাচ্ছিল, তখনই প্রদীপ মুখার্জি ক্ষিপ্রতার সাথে এগিয়ে এসে তার হাত শক্ত করে ধরলেন। না অমিতাভ, থামো। অমিতাভ ঘোষ বিস্ময় নিয়ে প্রদীপের দিকে তাকালেন। প্রদীপের চেহারায় এখন আর ভয় বা অশ্রু ছিল না, তার চোখে ছিল এক ভয়ঙ্কর নিস্তব্ধতা আর দৃঢ়তা। এটি ছিল এক জন্মদাতা পিতার সংকল্প। কেন থামব প্রদীপদা? পাগল হয়েছ তুমি? তোমার নিজের ছেলে তোমাকে বিষাক্ত গ্যাসে মারতে চাইছে। আমি জানি অমিতাভ, কিন্তু সে আমার রক্ত। সে কেন এই সব করছে সেটা আমি পুলিশের কাছ থেকে নয়, তার নিজের মুখ থেকে শুনতে চাই। আমি তার চোখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করতে চাই যে আমার ভালোবাসায় কোথায় কমতি ছিল, যার জন্য সে আমাকে মৃত্যু দেওয়ার সিদ্ধান্ত নিল। প্রদীপের কণ্ঠস্বর ছিল ভারী কিন্তু অনড়। কিন্তু সে যে কবুল করবে তার নিশ্চয়তা কি? সে আজ আসবে, আজ রাতে সে নিশ্চয়ই আসবে। প্রদীপ এক অদ্ভুত আত্মবিশ্বাসের সাথে বললেন। সে জানে আমি কাল একা ছিলাম না, এবং তাকে তার পরিকল্পনা পূর্ণ করতে হবে। সে আজ অবশ্যই আসবে। অমিতাভ ঘোষ কিছুক্ষণ শান্ত থাকলেন এবং তারপর ফোনটি পকেটে রেখে দিলেন। ঠিক আছে প্রদীপদা, যেমন তোমার ইচ্ছে, কিন্তু আমি পুলিশকে এখান থেকে বাইরে দাঁড়িয়ে থাকতে বলবো। আমরা কোনো ঝুঁকি নেব না। প্রদীপ মাথা নাড়লেন। তিনি হিটার বন্ধ করলেন, টাইমারের তার খুলে পাশে রেখে দিলেন। সুজাতা কাকিমাকে গ্যাস ঠিক করা হয়েছে বলে জানিয়ে বাড়ি পাঠিয়ে দিলেন। ধীরে ধীরে দিন গড়িয়ে সন্ধ্যা নামল। ডুয়ার্সের সেই রহস্যময় রাত আবারও ঘনিয়ে এল। বাইরে ঝিঝি পোকার ডাক শুরু হল। ঘরের হলে প্রদীপ মুখার্জি অন্ধকারের মধ্যে সেই পুরনো বেতের চেয়ারে বসেছিলেন। সামনের টেবিলে তার মোবাইলটি পড়েছিল। প্রদীপের নজর সামনের দেওয়াল ঘড়ির দিকে স্থির হয়েছিল। কাঁটা এগিয়ে চলছিল। 9টা বেজে 10 মিনিট, 9টা বেজে 20 মিনিট, 9টা বেজে 40 মিনিট। ঘড়ির সেকেন্ডের কাঁটা ঠিক যখন 9টা বেজে 45 মিনিটে এলো, প্রদীপ মুখার্জির নিঃশ্বাস যেন বুকেই আটকে গেল। তার নজর সামনের টেবিলে রাখা মোবাইলের দিকে। এখন স্ক্রিন জ্বলে উঠবে, সৌম্য কলিং, নাম ফুটে উঠবে এবং ওপাশ থেকে সেই শুকনো প্রশ্নটি আসবে। এটিরই তিনি অপেক্ষা করছিলেন। কিন্তু 9টা 45 হল, 56 মিনিট হল, মোবাইল বাজলই না। গত 3 মাসের মধ্যে এই প্রথমবার সৌম্যর সেই নির্দিষ্ট কলটি এল না। প্রদীপের কপালে চিন্তার ভাঁজ পড়ল। এমনটা কিভাবে হতে পারে? যে রোজ নিয়ম করে ফোন করে, সে আজ কেন শান্ত? চিন্তার চক্র চলতে চলতেই বাইরে থেকে একটি গাড়ির ইঞ্জিনের দমে আসা শব্দ শোনা গেল। গাড়িটি ঠিক প্রদীপের বাড়ির গেটের সামনে থামল। ইঞ্জিন বন্ধ হল এবং তারপরেই গেট ধীরে খোলার কর্কশ শব্দ হল। উঠোনের শুকনো পাতার ওপর দিয়ে কেউ হেঁটে আসছে এমন পায়ের আওয়াজ পাওয়া গেল। প্রদীপের হৃৎস্পন্দন এক মুহূর্তের জন্য থমকে গেল। অমিতাভ ঘোষ এবং ইন্সপেক্টর মিত্র বাড়ির পেছনের দিকের অন্ধকারে লুকিয়েছিলেন, কিন্তু সামনের দরজা দিয়ে আসা সেই পায়ের শব্দ চেনা ছিল। প্রধান দরজাটি ধীরে ধাক্কা দিয়ে খুলে গেল। দরজায় এক মানুষের অববয় দাঁড়িয়েছিল। বাইরের ঝাপসা আলোয় সেই মুখটি স্পষ্ট হল। সে সৌম্য ছিল। প্রদীপের শরীরের ভেতর দিয়ে এক শীতল স্রোত বয়ে গেল, কিন্তু তিনি নিজেকে সামলে নিলেন। চেহারায় কোনো ভাব না এনে তিনি চেয়ারে বসেই রইলেন। বাবা, সৌম্যের কণ্ঠস্বর অত্যন্ত মধুর ও মিষ্টি ছিল। অন্ধকারে কেন বসে আছো? আর দরজাও খোলা ছিল। সে হলের আলো জ্বালাল। হঠাৎ চোখে আলো পড়ায় প্রদীপ চোখ দুটি কিঞ্চিত বন্ধ করলেন। সামনে তার নিজের রক্ত দাঁড়িয়েছিল, যার জন্য তিনি সারা জীবন উৎসর্গ করেছেন। সেই ছেলে আজ তার জম হয়ে সামনে দাঁড়িয়ে। আরে সৌম্য, তুই এত রাতে হঠাৎ কিভাবে এলি বাবা?
প্রদীপ তার কণ্ঠস্বরে যতটা সম্ভব স্বাভাবিকতা আনার চেষ্টা করলেন। কিছু না বাবা, আজ রবিবার তো ভাবলাম আপনার সাথে দেখা করে আসি, আর কাল আপনি বললেন না আপনার শরীর ভালো লাগছে না, তাই চিন্তা হচ্ছিল। সৌম্য মিথ্যে হেসে বলল। সে ভেতরে এলো এবং পিঠের ব্যাগটি পাশের সোফায় রাখল। তার নজর সুকৌশলে সারা ঘর ঘুরে দেখছিল, যেন সে আন্দাজ করার চেষ্টা করছিল যে ঘরে অন্য কেউ লুকিয়ে আছে কিনা। বেশ করেছিস এসে, প্রদীপ বললেন। তার কণ্ঠে এক অদ্ভুত নিস্তব্ধতা ছিল। সৌম্য ব্যাগ থেকে একটি জলের ছোট বোতল এবং একটি কৌটো বের করল। সে প্রদীপের কাছে এলো। বাবা, আমি আপনার জন্য একটি নতুন টনিক এনেছি, ভিটামিন ট্যাবলেট। আপনার গাঁটের ব্যথার জন্য এটি খুব উপকারী। এই নিন, এক্ষুনি একটি বড়ি খেয়ে নিন, আপনার শান্তিতে ঘুম হবে। সৌম্য হাতে একটি সাদা বড়ি এগিয়ে দিল। সেই বড়িটি দেখা মাত্রই প্রদীপের গায়ে কাঁটা দিয়ে উঠল। অমিতাভ ঘোষ দুপুরে সৌম্যের ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে এই ঘুমের বড়িটিই খুঁজে পেয়েছিলেন, যা খেলে মানুষ এতটাই গভীর ঘুমে আচ্ছন্ন হয় যে তার দম আটকে মৃত্যু হতে পারে। না রে বাবা, আমি কিছুক্ষণ আগেই আমার নিয়মিত ওষুধগুলো খেয়েছি, এখন আর লাগবে না, কাল সকালে খেয়ে নেব। প্রদীপ বড়িটি নিতে সরাসরি অস্বীকার করলেন। বাবা, আমার কথা শুনুন। সৌম্যের সুর কিছুটা বদলে গেল। মধুর সুরের জায়গায় এক বিচিত্র জেদ চলে এলো। এই বড়িটি আপনাকে এক্ষুনি খেতে হবে, আপনার শান্তিতে ঘুমানো খুব দরকার। আমি বললাম না আমার লাগবে না। প্রদীপের কণ্ঠস্বর এবার চড়ে গেল। তার ভেতরে জমে থাকা ক্ষোভ এবার বাইরে বেরোনোর পথ খুঁজছিল। তুই এত জোর কেন করছিস সৌম্য? আর আমাকে একটা কথা বল, আজ পর্যন্ত কখনো তুই রাতের বেলা আসিসনি, তাহলে আজই এভাবে হঠাৎ আসার কারণ কি? আর আমার ইন্স্যুরেন্স, আমার পাওয়ার অফ অ্যাটর্নি, এসবের উপর আমার জাল সই তুই কেন করলি? প্রদীপের মুখ থেকে হঠাৎ আসা এই শব্দগুলো শুনে সৌম্যের চেহারার মিথ্যে মুখোশ এক মুহূর্তে খসে পড়ল। সে দুপা পিছিয়ে গেল, তার চোখ ছানা বড়া হয়ে গেল। আপনি এসব জানলেন কিভাবে? আমি সব জানি সৌম্য। প্রদীপের চোখে জল থাকলেও কণ্ঠে পিতার গাম্ভীর্য ছিল। তোর কি মনে হয়েছিল তুই আমার ঘরে মধ্যরাতে চোরের মতো আসবি আর আমি জানতে পারব না? আলমারির সেই ড্রয়ার, সেই ক্যামেরাগুলো, আর আজ দুপুরে তোর ফ্ল্যাটে পাওয়া যাওয়া সেই ঋণের কাগজপত্র। আরে 2 কোটি টাকার ঋণ হয়েছিল তো বাপের কাছে এসে বলতে পারতিস। তোর বাবা নিজেকে বিক্রি করে দিলেও তোর ঋণ শোধ করে দিত, কিন্তু তার জন্য তুই আমার প্রাণ নিতে উদ্যত হলি। রান্নাঘরের হিটারে সেই টাইমার লাগিয়ে আমাকে বিষাক্ত ধোঁয়ায় মারার ষড়যন্ত্র করলি। আরে কোন মাটি দিয়ে তৈরি তুই? বাপের এই প্রশ্নের তুবুড়িতে সৌম্যের চেহারা এবার নিষ্ঠুর ও হিংস্র দেখাল। তার চোখে এখন আর কোনো অনুশোচনা ছিল না, সেখানে শুধু এক পাগলামি দেখা যাচ্ছিল। আপনার এসব জানা উচিত ছিল না বাবা। সৌম্য দাঁত কিড়মিড় করে এগিয়ে এলো। আপনি পুরো পরিকল্পনা ভেস্তে দিলেন, কিন্তু এখন আর কিছুই হতে পারে না। আপনাকে এই বুড়িটি খেতেই হবে। আমি আপনাকে এভাবে ছটফট করে মরতে দিতে পারি না। চুপচাপ এই বুড়িটি খেয়ে নিন। সৌম্য রাগে প্রদীপের 2 কাঁধ শক্ত করে ধরল আর বড়িটি জোর করে তার মুখে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করতে লাগল। প্রদীপ মুখার্জি বয়সে বৃদ্ধ হলেও প্রাণের তাগিদে তাকে বাধা দিচ্ছিলেন। বাবা ও ছেলের ধস্তাধস্তি শুরু হল। ছাড় ছাড় আমাকে সৌম্যন, প্রদীপ চিৎকার করছিলেন। না, আপনাকে ঘুমোতেই হবে বাবা, আপনাকে ঘুম পাড়াতেই হবে। সৌম্য এক পাগলের মতো বিড়বিড় করছিল। তার চোখের সেই নিষ্ঠুরতা দেখে প্রদীপ চোখের সামনে সাক্ষাৎ মৃত্যু দেখতে পেলেন। আর ঠিক সেই মুহূর্তেই ধাড়াম, বাড়ির পেছনের দরজা বিকট শব্দে খুলে গেল। হাত ওপরে করো সৌম্য, নড়াচড়ার চেষ্টা করলে মাথায় গুলি করে দেব। ইন্সপেক্টর মিত্র হাতে রিভলভার নিয়ে হলে ঢুকলেন। তার পেছনে অ্যাডভোকেট অমিতাভ ঘোষ এবং 2 জন কনস্টেবল দৌড়ে এলেন। হঠাৎ আসা এই বিপদের মুখে সৌম্য হচক্কিয়ে পিছিয়ে গেল। তার হাত থেকে সেই ঘুমের বড়িটি নিচে মেঝেতে পড়ে গেল। সে বিভ্রান্ত হয়ে চারদিকে তাকাতে লাগল। ইন্সপেক্টর মিত্র এগিয়ে গিয়ে সৌম্যের 2 হাত পেছনে মোচড় দিয়ে ধরলেন এবং এক ঝটকায় তার হাতে হাতকড়া পরিয়ে দিলেন। নিজেকে খুব বড় প্ল্যানার ভাবিস না? নিজের বাপকে বিষাক্ত ধোঁয়ায় মারার ষড়যন্ত্র করছিস? এখন সারা জীবন জেলেই পচবি। ইন্সপেক্টর মিত্র রাগে চিৎকার করে উঠলেন। অমিতাভ ঘোষ দৌড়ে এসে প্রদীপকে আগলে ধরলেন। প্রদীপের চোখ দিয়ে এখন অশ্রুধারা বইছিল। যে ছেলেকে তিনি নিজের কাঁধে চড়িয়ে বড় করেছেন, সেই ছেলের হাতে লোহার হাতকড়া দেখা একজন পিতার জন্য মৃত্যুসম বেদনানায়ক ছিল। কিন্তু পরের মুহূর্তেই এমন কিছু ঘটল যাতে সেখানে উপস্থিত সবার গায়ে ভয়ে কাঁটা দিয়ে উঠল। হাতকড়া পরানোর পর সৌম্য আর কোনো প্রতিরোধ করল না। সে পালিয়ে যাওয়ার বা ছাড়িয়ে নেওয়ার চেষ্টাও করছিল না।
সে হঠাৎ হাঁটু গেড়ে মাটিতে বসে পড়ল এবং ছোট বাচ্চার মতো হাউমাউ করে কাঁদতে লাগল। না, না, আমাকে ছেড়ে দিন, আমাকে বাবাকে বাঁচাতে হবে, প্লিজ আমাকে তাকে ঘুম পাড়াতে দিন। সৌম্য ফুঁপিয়ে কাঁদতে কাঁদতে চিৎকার করছিল। কি আবল তাবল বকছিস তুই? বাপকে মারতে এসেছিস আর বলছিস বাঁচাতে চাই? ইন্সপেক্টর মিত্র তার কাঁধ ধরে ঝাঁকিয়ে বললেন। আপনারা বুঝতে পাচ্ছেন না? সৌম্য হঠাৎ লাল চোখে ইন্সপেক্টরের দিকে তাকাল এবং তারপর সে তার হাতকড়া পরা হাত দিয়ে হলের এক অন্ধকার ও ফাঁকা কোণ দেখাল। ওই দেখুন, ওই লোকগুলো ওখানে দাঁড়িয়ে আছে। ওই লোকগুলো কোণে দাঁড়িয়ে আমাকে বলছিল। সে গত কয়েক মাস ধরে আমাকে বলছে যে ওই লোকগুলো বাবাকে খুব কষ্ট দিয়ে মারবে। ওরা বাবাকে টুকরো টুকরো করে কাটবে। বাবাকে সেই ভয়ঙ্কর যন্ত্রণা থেকে বাঁচাতে হলে আমাকেই তাকে শান্তিতে ঘুম পাড়িয়ে দিতে হবে, দুর্ঘটনার মতো দেখাতে হবে, নয়তো ওই লোকগুলো আমাকেও মেরে ফেলবে। ওই দেখুন, ও ওখানেই দাঁড়িয়ে আছে, ও আমার দিকেই তাকাচ্ছে। সৌম্যের নজর সেই কোণে এক জায়গায় স্থির হয়েছিল। সে ঠান্ডায় কাঁপার মতো থরথর করে কাঁপছিল। তার চেহারায় এখন আর নিষ্ঠুরতা নয়, বরং এক অমানবিক প্রাণঘাতী ভয় ছিল, যেন সেখানে সত্যি কেউ সাক্ষাৎ যমদূত হয়ে দাঁড়িয়ে আছে। প্রদীপ মুখার্জি, অমিতাভ ঘোষ এবং ইন্সপেক্টর মিত্র সবাই একযোগে সেই কোণটির দিকে তাকালেন। সেখানে কেউ ছিল না, শুধু একটি পুরনো বেতের চেয়ার আর অন্ধকার। কোন লোক? কার কথা বলছিস তুই? ওখানে কেউ নেই সৌম্য। ও ওখানেই আছে, ও আমার সাথে রোজ কথা বলে। আপনারা ওকে দেখতে পাচ্ছেন না, কারণ ও শুধু আমার সাথেই কথা বলে। সৌম্য এখন মাটিতে মাথা খুঁড়ে কাঁদছিল। আমাকে বাবাকে বাঁচাতে হতো, আমাকে তাকে শান্তিতে ঘুম পাড়াতে হতো। আমার ইন্স্যুরেন্সে টাকা চাই না, আমি শুধু সেই টাকা নিয়ে পালিয়ে যেতে চেয়েছিলাম। সেই অদৃশ্য লোকগুলোর কাছ থেকে দূরে পালিয়ে যেতে চেয়েছিলাম। আমাকে বাঁচান বাবা, ও আমাকে মেরে ফেলবে বাবা, আমাকে বাঁচান। হলের মধ্যে এক ভয়ঙ্কর শ্মশান নীরবতা নেমে এলো। ইন্সপেক্টর মিত্রের রিভলভার ধলার মুঠো আপনা আপনি ঢিলে হয়ে গেল। অমিতাভ ঘোষের চোখ ছানা বড়া হয়ে গেল। প্রদীপ মুখার্জি এখন অনুভব করতে পারছিলেন যে তার ছেলে টাকার লোভে পাগল হয়নি, সে কোনো নিষ্ঠুর খুনি নয়, বরং সে এক অন্যরকম ভয়ঙ্কর এবং কাল্পনিক দুনিয়ায় বাস করছে। তার মস্তিষ্ক তার জন্যে এমন এক জগৎ তৈরি করেছে যেখানে কিছু কাল্পনিক লোক তার পিতাকে মারার জন্যে ওত পেতে আছে, এবং পিতাকে বাঁচানোর একমাত্র দয়ালু পথ হল নিজের হাতে তাকে মৃত্যু দেওয়া। সে টাকার জন্যে পিতাকে মারছিল না, বরং সে তার পাগলামিতে পিতাকে বাঁচানোর জন্যে মারছিল। এই ধাক্কাটি এতটাই বড় ছিল যে তা যে কোনো ঋণের বা প্রতারণার ধাক্কার চেয়ে 1000 গুণ ভয়ঙ্কর ছিল। এ তো জ্ঞান হারিয়েছে ইন্সপেক্টর। অমিতাভ ঘোষের কণ্ঠস্বর কাঁপছিল। ও কার সাথে কথা বলছে? ওখানে তো কেউ নেই, ও সম্পূর্ণ মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে। ইন্সপেক্টর মিত্র একটি দীর্ঘশ্বাস ফেললেন। হাবিলদার, একে গাড়িতে বসাও। দুজন হাবিলদার সৌম্যকে কাঁধ ধরে তুললেন। সে তখনও সেই ফাঁকা কোণটির দিকে তাকিয়ে কাঁদছিল আর বিড়বিড় করছিল, আমাকে ওদের বাঁচাতে হতো বাবা, আমাকে ক্ষমা করো, আমি তোমাকে বাঁচাতে চেয়েছিলাম। সৌম্যকে টেনে বাইরে নিয়ে যাওয়া হলো। বাইরে দাঁড়িয়ে থাকা পুলিশের গাড়ির লাল ও নীল আলো রাতের অন্ধকারে ভয়ঙ্করভাবে ঝলকাচ্ছিল। সৌম্যকে গাড়ির পেছনের সিটে বসানো হলো। গাড়ির দরজা বন্ধ হল। প্রদীপ মুখার্জি দরজায় এসে দাঁড়ালেন। সামনে পুলিশের গাড়ি ধুলো উড়িয়ে অন্ধকারের মধ্যে মিলিয়ে গেল, কিন্তু সৌম্যের সেই কান্নামাখা সাহায্যের আকুতি প্রদীপের কানে তখনও বাজছিল। তার পায়ের জোর হঠাৎ শেষ হয়ে গেল। তিনি সেখানেই চৌখাটের উপর হাঁটু গেড়ে বসে পড়লেন। 2 হাত দিয়ে নিজের মুখ ঢেকে তিনি এক ছোট শিশুর মতো ডুকরে কাঁদতে লাগলেন। সেই ভয়ঙ্কর রাত শেষ হল। দুয়ারের সেই শান্ত গ্রামে বরাবরের মতো ভোরের আলো ফুটল। পাখিদের কিচিরমিচির শুরু হল। কিন্তু প্রদীপ মুখার্জির জীবনের রাত যেন আর শেষ হল না। চৌকাঠে বসে শূন্যে নজর তাকিয়ে থাকা প্রদীপকে কোনো এক নির্জীব মূর্তির মতো লাগছিল। কাল রাতে তার চোখের সামনে দিয়ে তার নিজের নাড়ি ছেঁড়া ধন হাতে হাতকড়া পড়ে চলে গেল। তার সেই পাগলের মতো কান্নামাখা মুখ, কোণে দাঁড়িয়ে থাকা সেই অদৃশ্য লোকদের নিয়ে তার সেই প্রাণ ভয়, এ সব কিছু প্রদীপের মস্তিষ্কে বারবার ঘুরপাক খাচ্ছিল। সকাল 9টা বাজতে চলল। উঠোনে একটি গাড়ির ব্রেক কষার শব্দ শোনা গেল। প্রদীপ শুকনো ও ফোলা চোখে বাইরে তাকালেন। অ্যাডভোকেট অমিতাভ ঘোষ গাড়ি থেকে নামলেন, কিন্তু তিনি একা ছিলেন না। তার গাড়ির পেছনের দরজা দিয়ে এক তরুণী নিচে নামল। অঙ্গে সাদাটে সাধারণ সালোয়ার কামিজ, চেহারায় ক্লান্তি এবং চোখে জল থাকা সেই তরুণী আর কেউ নয়,
সৌমের প্রাক্তন স্ত্রী এবং প্রদীপের পুত্রবধূ প্রিয়া ছিল। 2 বছর আগে সৌম ও প্রিয়ার বিবাহবিচ্ছেদ হয়ে গিয়েছিল। তারপর থেকে সে কখনো এই বাড়ির চৌকাঠ মারায়নি। আজ হঠাৎ তাকে সামনে দেখে প্রদীপ অবাক হলেন। প্রিয়া দৌড়ে এলো এবং সরাসরি প্রদীপের পা জড়িয়ে ধরল। বাবা, আমাকে ক্ষমা করে দিন বাবা। সে ফুপিয়ে কাঁদতে লাগল। প্রদীপ তাকে টেনে তুললেন। ওরে মা, কাঁদছিস কেন? আর তুই আজ হঠাৎ এখানে কিভাবে? অমিতাভ ঘোষ এগিয়ে এলেন। প্রদীপদা, কাল রাতে যা কিছু ঘটল, তারপর সৌমের এই আচরণের কারণ খুঁজে বের করা জরুরি ছিল। সৌমের মানসিক ভারসাম্য যে ভেঙে পড়েছে তা তো আমরা কাল দেখলামই, কিন্তু এর শুরু কবে এবং কিভাবে হলো তা একমাত্র প্রিয়াই বলতে পারবে। তাই আমি সকালেই তাকে কলকাতা থেকে এখানে ডেকে পাঠিয়েছি। প্রদীপ, প্রিয়া এবং অমিতাভ ঘোষ হলে এসে বসলেন। সেই হলঘগ যেখানে কাল রাতে মৃত্যুর খেলা চলেছিল। প্রদীপ প্রিয়ার মাথায় স্নেহের হাত রাখলেন। মা, কাল আমার সৌম কার সাথে যেন কথা বলছিল। সেখানে কেউ ছিল না। কি হয়েছে আমার ছেলের? প্রদীপের চোখ আবার জলে ভরে এলো। প্রিয়া আঁচল দিয়ে চোখ মুছে একটি দীর্ঘশ্বাস নিল। বাবা, আপনার সৌম্য, আমার স্বামী, কোনো অপরাধী নয়, সে টাকার লোভীও নয়। সে আসলে এক অত্যন্ত ভয়ঙ্কর ও প্রাণঘাতী মানসিক রোগের শিকার। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় একে প্যারানয়েড সিজোফ্রেনিয়া বলে। সহজ কথায় এটি হল তীব্র সন্দেহ এবং বিভ্রামের অসুখ। যে মানুষের এই রোগ হয়, বাস্তবের সাথে তার সম্পর্ক সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। তার মস্তিষ্কে এক আলাদা জগৎ তৈরি হয়, ভয়, সন্দেহ আর অদৃশ্য শত্রুদের জগৎ। প্রদীপ নিথর হয়ে শুনছিলেন। প্রিয়া ফুঁপিয়ে কাঁদতে কাঁদতে অতীতে হারিয়ে গেল। বাবা, বিয়ের পর প্রথম কয়েক মাস সব ঠিক ছিল, কিন্তু পরে তার আচরণে হঠাৎ পরিবর্তন আসতে শুরু করল। শুরুতে সে একলা থাকতে শুরু করল, ঘণ্টার পর ঘণ্টা এক জায়গায় শূন্য দৃষ্টিতে তাকিয়ে থাকত। আমি কিছু জিজ্ঞেস করলে রেগে যেত। ধীরে ধীরে তার সন্দেহ বাড়তে লাগল। আমার এখনও সেই রাতের কথা মনে পড়ে। রাত 3টে বেজেছিল। হঠাৎ আমার ঘুম ভেঙে গেল। দেখলাম সৌম্য পাশে নেই। আমি হলে এলাম এবং সেখানে এক ভয়ঙ্কর দৃশ্য দেখলাম। প্রিয়া সেই ঘটনার কথা ভেবে শিউরে উঠল। হলের সব আসবাবপত্র তছনছ হয়ে পড়েছিল। সৌম্য টিভি, দেয়ালের ছবি, এমনকি ফ্যান পর্যন্ত খুলে নিচে রেখে দিয়েছিল। সে এক পাগলের মতো তারের মধ্যে কিছু একটা খুঁজছিল। তার চোখ দুটো লাল হয়ে গিয়েছিল। আমি ভয় পেয়ে জিজ্ঞেস করলাম, সৌম্য, এ কি করছিস তুই? সে ঝট করে আমার হাত ধরল এবং মুখ চেপে ধরল। সে কানে কানে বিড়বিড় করে বলল, চুপ করো প্রিয়া, ওরা শুনতে পাবে। ওরা আমাদের ঘরে ক্যামেরা বসিয়েছে। ওরা আমাদের ওপর নজর রাখছে। আমাকে সেই ক্যামেরাগুলো খুঁজে বের করতে হবে। বাবা, ঘরে কেউ ক্যামেরা বসায়নি, কিন্তু সে এই সব দেখতে পাচ্ছিল। সে আক্ষরিক অর্থেই কাঁপছিল। এই কথা শুনে প্রদীপের চোখ দিয়ে অঝরে জল ঝরতে লাগল। প্রিয়া বলে চলল, এখানেই শেষ নয় বাবা। সে আমার হাতের রান্না খাওয়া বন্ধ করে দিল। একদিন আমি থালা বেড়ে দিলাম, সে রাগের থালাটি ছুঁড়ে ফেলে দিল। সে চিৎকার করে কাঁদছিল আর বলছিল, তুই এতে বিষ মিশিয়েছিস। ওই লোকগুলো তোকে আমাকে মারতে বলেছে, তুইও ওদের সাথে মিলে গেছিস। আমি তার পায়ে পড়ে বলছিলাম যে আমি তোমার স্ত্রী, আমি এমন কেন করব? কিন্তু সে কিছুই শুনতে চাইছিল না। সে প্রতিনিয়ত এমন সব আওয়াজ শুনত যা আমি কখনো শুনিনি। সে আয়নার সামনে দাঁড়িয়ে একা একা ঘণ্টার পর ঘণ্টা কারো সাথে ঝগড়া করত। আমি তাকে একজন মনোরোগ বিশেষজ্ঞের কাছে নিয়ে গিয়েছিলাম। ডাক্তারবাবু এই রোগটি চিনেছিলেন এবং কিছু ওষুধ শুরু করেছিলেন। তাহলে তুই আমাকে কেন বললি না মা? বাপ হই আমি ওর। প্রিয়া অপরাধীর মতো বলল, সে আমাকে আপনার শপথ দিয়েছিল বাবা। সে বলতো, মা মারা যাবার পর বাবা এমনিতেই একা হয়ে গেছেন, তিনি এসব জানতে পারলে দুঃখে মারা যাবেন। ওষুধ শুরু হওয়ার পর 2-3 মাস সে একদম স্বাভাবিক ছিল, কিন্তু পরে ক্রিপ্টো মার্কেটের নেশায় তার অনেক বড় ক্ষতি হয়ে গেল। চাকরিতেও এর প্রভাব পড়ল এবং তার চাকরি চলে গেল। ঋণ বেড়ে গেল, টাকার টানাটানি শুরু হলো এবং সে ওই দামি দামি ওষুধগুলো কেনা বন্ধ করে দিল। ওষুধ বন্ধ হতেই রোগটি 10 গুণ বেশি শক্তিশালী হয়ে ফিরে এলো। আমি আর সহ্য করতে পারছিলাম না। আমার ভয় হতে শুরু করল এবং শেষ পর্যন্ত আমি ওই ভয়ঙ্কর অবস্থায় তাকে একা ফেলে চলে এলাম। প্রিয়া 2 হাতে মুখ ঢেকে কাঁদতে লাগল। অমিতাভ ঘোষ মাঝখানে জিজ্ঞেস করলেন, কিন্তু প্রিয়া, যদি তার এই রোগ থাকত তবে সে প্রদীপদাকে মারার চক্রান্ত কেন করল? আর ওই 2 কোটির ইন্স্যুরেন্সই বা কিসের জন্য? প্রিয়া শান্ত হল এবং প্রদীপের দিকে তাকিয়ে বলল, বাবা, কাল আমি ডাক্তারের সাথে কথা বলেছি। এই রোগে মানুষের উদ্দেশ্য খারাপ থাকে না, কিন্তু তার পরিস্থিতি দেখার দৃষ্টি সম্পূর্ণ অসুস্থ থাকে।
যখন তার ওষুধ বন্ধ হলো তখন তার মাথার ভেতরের কণ্ঠস্বরগুলো তাকে বলতে শুরু করল যে ওই অদৃশ্য লোকগুলো এখন আপনার বাবার পেছনে লেগেছে। তার মনে হতো যে ওই অদৃশ্য লোকগুলো গ্রামে এসে আপনাকে খুব কষ্ট দেবে, আপনার টুকরো টুকরো করবে এবং আপনাকে যন্ত্রণায় ছটপট করিয়ে মারবে। প্রদীপের হৃৎস্পন্দন যেন থমকে গেল। হ্যাঁ বাবা, প্রিয়া জানাল। তার ওই পাগল আর অসুস্থ মস্তিষ্কের মনে হতো যে আপনাকে ওই নিষ্ঠুর লোকদের অত্যাচার থেকে বাঁচানোর একমাত্র পথ হল আপনাকে একটি শান্ত মৃত্যু দেওয়া। হিটারের দুর্ঘটনায় আপনি ঘুমের মধ্যেই শান্তিতে মারা যাবেন এবং ওই ভয়ঙ্কর অত্যাচার থেকে বেঁচে যাবেন, এটাই সে বিশ্বাস করত। সে আপনাকে মারতে নয়, বরং তার অসুস্থ যুক্তি অনুযায়ী আপনাকে বাঁচাতে এসেছিল। প্রদীপের মাথা যেন ঝিমঝিম করতে লাগল। আর ওই ইন্স্যুরেন্স? প্রিয়া আরও বড় রহস্য ফাঁস করল। ইন্স্যুরেন্সের টাকাটা লোভের জন্য ছিল না বাবা। তার মনে হতো আপনাকে বাঁচানোর পর ওই লোকগুলো তাকে মারতে আসবে, তাই সে এখান থেকে চিরকালের জন্য দূরে পালিয়ে যেতে চেয়েছিল, নিজের পরিচয় মুছে ফেলতে চেয়েছিল। সেই পালিয়ে যাওয়া আর আত্মগোপন করার জন্য তার ওই টাকার প্রয়োজন ছিল। সে টাকার জন্য নয়, বরং প্রাণের ভয়ে এসব করছিল। সব জট এবার খুলে গেল। সৌমের সেই সন্দেহজনক ফোন, রাতে ঘরে ঢোকা, হিটারের টাইমার আর কাল রাতে কোণের দিকে তাকিয়ে ওই চিৎকার, সবই ছিল এক ভয়ঙ্কর মানসিক রোগের লক্ষণ। প্রদীপ মুখার্জি ধপ করে মাটিতে বসে পড়লেন। তিনি নিজের 2 হাত মাটিতে আছড়াতে লাগলেন। তার চোখে এখন অশ্রু নয়, বরং নিজের প্রতি এক ভয়ঙ্কর ক্ষোভ আর অনুশোচনা ঝরছিল। ধিক্কার জানাই আমার পিতৃত্বকে। প্রদীপ আর্তনাদ করে উঠলেন। আমি কেমন বাবারে, যে ছেলেকে মা নেই বলে নিজের কলিজার টুকরো করে বড় করলাম, সেই ছেলেটি এত বড় অসুখে ভেতর থেকে শেষ হয়ে যাচ্ছিল আর আমি টেরও পেলাম না। সে একাই ওই অদৃশ্য রাক্ষসদের সাথে লড়ছিল, ভয়ে মরছিল, আর আমি এই বুড়ো এখানে বাগানে জল দিচ্ছিলাম। আমার ছেলেকে ওই নরকে একা ফেলে কি করে থাকলাম? আরে আমার ছেলে খুনি নয়, সে তো অসুস্থ। আমার ছেলে অসুস্থ। প্রদীপ ছোট শিশুর মতো ফুপিয়ে কাঁদতে লাগলেন। অমিতাভ ঘোষ আর প্রিয়া তাকে সামলানোর চেষ্টা করছিলেন, কিন্তু একজন পিতার সেই অনুশোচনা কোনো সান্ত্বনায় শান্ত হওয়ার ছিল না। আমার ছেলে টাকার জন্য আমাকে মারতে আসেনি, সে অসুস্থ অবস্থাতেও বাপের চিন্তাই করছিল। এই সত্য প্রদীপের বুক ফেটে দিচ্ছিল। অমিতাভ ঘোষ প্রদীপকে ধরে সোফায় বসালেন। প্রদীপদা, নিজেকে দোষ দিয়ে এখন আর লাভ নেই। যা হয়েছে তা দুর্ভাগ্যজনক, কিন্তু এখন কাঁদার নয়, লড়ার সময়। অমিতাভ ঘোষ গম্ভীর কণ্ঠে বললেন, সৌম্য বর্তমানে পুলিশি হেফাজতে আছে। কাল সকালে শিলিগুড়ি সেশনস কোর্টে তার প্রথম শুনানি। পুলিশের মতে সে একজন দাগী অপরাধী যে খুনের চক্রান্ত করেছে। আমরা যদি কাল কোর্টে এটা প্রমাণ করতে না পারি যে সে অসুস্থ, তবে তার সরাসরি যাবজ্জীবন কারাদণ্ড হবে এবং জেলের পরিবেশে সে সত্যি পাগল হয়ে তিলে তিলে মারা যাবে। না, প্রদীপ হঠাৎ উঠে দাঁড়ালেন। তার চেহারার অসহায় বাবা এবার এক দৃঢ় যোদ্ধায় পরিণত হল। আমি আমার ছেলেকে জেলে পৌঁছতে দেব না, ওর চিকিৎসার প্রয়োজন, পুলিশের লাঠির নয়। অমিতাভ ঘোষ তার আইনি কৌশল সাজাতে লাগলেন। তার জন্য আমাদের প্রিয়ার সাক্ষ্য আর তার পুরনো ডাক্তারের মেডিকেল সার্টিফিকেটের প্রয়োজন হবে। আমি এক্ষুনি কলকাতা গিয়ে ডাক্তারের সাথে দেখা করে সব রেকর্ড নিয়ে আসছি। প্রদীপদা, কালকের দিনটি আমাদের জীবনের সবচেয়ে বড় আর কঠিন দিন হতে চলেছে। কাল কোর্টে তোমাকে একজন অপরাধীর বাবা হিসেবে নয়, বরং একজন অসুস্থ ছেলের ঢাল হয়ে দাঁড়াতে হবে। শিলিগুড়ি জেলা ও দায়রা আদালত। বাইরে তপ্ত রোদ থাকলেও পুরনো পাথুরে ইমারতের ভেতরে ছিল এক শীতল ও গা ছমছমে নীরবতা। কোর্টরুম নম্বর 3-এ আজ এক বিচিত্র মামলার শুনানি হবে। পুলিশের ঘেরাওয়ে সৌম্যকে ভেতরে আনা হল। প্রদীপের হৃৎস্পন্দন বেড়ে গেল। 2 দিন আগেও যে চা কোম্পানির ম্যানেজার হিসেবে দাপিয়ে বেড়াত, আজ সে আসামির বেশে দাঁড়িয়ে রইল। উস্কো খুস্কো চুল, না কামানো দাড়ি আর কুচকানো শার্ট পরে সে আসামির খাঁচায় দাঁড়িয়ে রইল। কিন্তু সৌমের বাহ্যিক জগতের কোনো খেয়াল ছিল না। সে শূন্য দৃষ্টিতে খাঁচার কাঠ ধরে স্থির দাঁড়িয়েছিল। সরকারি আইনজীবী অ্যাডভোকেট সেন তার বক্তব্য শুরু করলেন। ইয়র অনার, এটি অত্যন্ত ঠান্ডা মাথায় করা এক পিতার হত্যার চক্রান্ত। আসামি সৌম্য মুখার্জি টাকার লোভে নিজের 2 কোটি টাকার ঋণ শোধ করার জন্য নিজের জন্মদাতার হত্যার ছক কষেছিল।
জাল পাওয়ার অফ অ্যাটর্নি, ঘুমের ওষুধ আর হিটারে লাগানোর ডিজিটাল টাইমার, এই সব প্রমাণই বলছে যে এটি খুনের চেষ্টা। আসামির কঠোরতম শাস্তি অর্থাৎ যাবজ্জীবন কারাদণ্ড হওয়া উচিত। এই শব্দগুলো প্রদীপের বুকে যেন হাতুড়ির ঘা দিচ্ছিল। কিন্তু আজ তিনি ভেঙে পড়লেন না। অমিতাভ ঘোষ নিজের জায়গা থেকে উঠে দাঁড়ালেন। ইয়র অনার, সরকারি আইনজীবীর দেওয়া প্রমাণগুলো সত্য, কিন্তু সেই প্রমাণের পেছনের উদ্দেশ্য সম্পূর্ণ ভুল। আমার মক্কেল সৌম্য মুখার্জি কোনো অপরাধী নয়, বরং সে এক অত্যন্ত গুরুতর রোগের রোগী। অমিতাভ ঘোষ আদালতের অনুমতি নিয়ে কলকাতা থেকে আসা মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তার সেনকে সাক্ষীর খাঁচায় ডাকলেন। ডাক্তারবাবু সৌম্যের পুরনো রিপোর্ট এবং বর্তমান পরীক্ষার ফলাফল পেশ করে বললেন, ইয়র অনার, সৌম্য প্যারানয়েড সিজোফ্রেনিয়ার শেষ পর্যায়ে দিয়ে যাচ্ছে। এই রোগে রোগীর বাস্তবের সাথে যোগাযোগ ছিন্ন হয়ে যায়। তার মস্তিষ্কে এমন এক পৃথিবী তৈরি হয় যেখানে সে এমন সব আওয়াজ শোনে যা আদতে নেই এবং এমন সব লোক দেখে যাদের অস্তিত্ব নেই। পুরো কোর্টরুমে পিনপতন নীরবতা নেমে এলো। ডাক্তারবাবু আরও বললেন, সৌম্য বিশ্বাস করতে শুরু করেছিল যে কিছু অদৃশ্য লোক তার বাবাকে নিষ্ঠুরভাবে মেরে ফেলবে। সেই কাল্পনিক যন্ত্রণা থেকে বাবাকে বাঁচানোর জন্য তাদের শান্ত মৃত্যু দেওয়াটাই সে একমাত্র পথ বলে মনে করেছিল। সে এই কাজ টাকার জন্য নয়, বরং তার অসুস্থ মস্তিষ্কে তৈরি হওয়া এক দয়ার ভাবনা থেকে করছিল। আইনের ভাষায় বললে সে কি ঠিক আর কি ভুল তা বোঝার মতো মানসিক অবস্থাতেই ছিল না। এরপর জজ সাহেব প্রদীপ মুখার্জিকে সাক্ষীর খাঁচায় ডাকলেন। প্রদীপ কম্পিত কণ্ঠে বললেন, মাই লর্ড, আমার ছেলে অপরাধী নয়, সে অসুস্থ। যে ছেলেকে আমি মা ছাড়া হাতের তালুর ওপর আগলে বড় করেছি, সে এমন কাজ কিভাবে করবে? ওর জেলের নয়, চিকিৎসার প্রয়োজন। প্রদীপ কাঁদতে কাঁদতে সৌম্যের দিকে তাকিয়ে বললেন, যে হাতে ও আমাকে মারার চেষ্টা করেছিল, সেই হাত দিয়েই ও ছোটবেলায় আমার আঙুল ধরে হাঁটতে শিখেছিল। আজ ও যদি এমন আচরণ করে তবে দোষ ওর নয়, দোষ আমার। আমি বাবা হয়েও ওর অসুখ চিনতে পারিনি। ও পাগল নয় সাহেব, ও বড় একা হয়ে গিয়েছিল। প্রদীপ হাত জোড় করে বললেন, আপনি যদি আজ ওকে যাবজ্জীবন দেন তবে জেলের অন্ধকারে ও সত্যিই পাগল হয়ে মরে যাবে, আর সাথে এই বাবাও মরবে। সাজা দিতে হলে আমাকে দিন, কারণ আমি ওর অসুখ চিনতে পারিনি। কিন্তু আমার ছেলেকে বাঁচার একটা সুযোগ দিন, ওকে চিকিৎসার জন্য পাঠান। এইটুকুই আমার ভিক্ষে। প্রদীপের এই আবেগঘন কথা শুনে পুরো কোর্ট স্তম্ভিত হয়ে গেল। এমনকি সরকারি আইনজীবীও মাথা নিচু করলেন। খাঁচায় দাঁড়ানো সৌম্য প্রথমবার শূন্য থেকে দৃষ্টি সরিয়ে বাপের দিকে তাকাল। জজ সাহেব দীর্ঘশ্বাস ফেলে চশমা খুললেন এবং রায় দিলেন। সমস্ত প্রমাণ এবং মেডিকেল রিপোর্ট পর্যালোচনা করে আদালত এই সিদ্ধান্তে পৌঁছেছে যে আসামি সৌম্য মুখার্জি এই কাজ মানসিক ভারসাম্যহীন অবস্থায় করেছে। ভারতীয় দণ্ডবিধির ৮৪ নম্বর ধারা অনুযায়ী মানসিক অসুস্থতার কারণে নিজের কাজের পরিণাম না বুঝে করা কাজকে আইনত অপরাধ বলা যায় না। তাই আদালত আসামিকে হত্যার চেষ্টার অভিযোগ থেকে খালাস দিচ্ছে। তবে তার বর্তমান অবস্থা বিপজ্জনক হতে পারে, তাই তাকে অবিলম্বে শিলিগুড়ি আঞ্চলিক মানসিক হাসপাতালে ভর্তি করার নির্দেশ দেওয়া হচ্ছে। সেখানে পরবর্তী ৩ বছর তার চিকিৎসা চলবে। রায় শুনে প্রদীপের ধরে প্রাণ এলো। পুলিশ যখন সৌম্যকে খাঁচা থেকে বের করল, তার হাতে আর হাতকড়া ছিল না। প্রদীপ দৌড়ে সৌম্যের কাছে গেলেন এবং তাকে জড়িয়ে ধরলেন। আমি আছি রে বাপ, সব ঠিক হয়ে যাবে, তোর বাবা তোর সাথে আছে। সৌম্যের চোখ দিয়েও ২ ফোঁটা জল প্রদীপের কাঁধে ঝরে পড়ল। ৬ মাস কেটে গেল। দুয়ার্সের চা বাগানের গরম শেষ হয়ে এখন বর্ষার আগমন বার্তা আসছে। প্রদীপ মুখার্জি মানসিক হাসপাতালের বাগানে বসেছিলেন। আজ তিনি সৌম্যের জন্য টিফিন নিয়ে এসেছেন। সামনে দিয়ে সৌম্য হেঁটে এলো, কিন্তু এই সৌম্য সম্পূর্ণ আলাদা। পরিষ্কার জামাকাপড়, কাটা চুল, দাড়ি এবং সবচেয়ে বড় কথা, তার চোখের সেই শূন্যতা আর নিষ্ঠুরতা উধাও। সেখানে এখন সুস্থ স্বাভাবিক দৃষ্টি। সৌম্য প্রদীপের পাশে বসল। প্রদীপ টিফিন খুলে বললেন, সুজাতা কাকিমা তোর প্রিয় পোলাও করে দিয়েছেন। সৌম্য খাবারের গ্রাস হাতে নিল, কিন্তু মুখে তুলল না। তার স্মৃতি এবার পরিষ্কার হয়ে এসেছে। সে ডুকরে কেঁদে উঠে বাপের পা জড়িয়ে ধরল। বাবা, আমার সব মনে পড়ছে। আমার ওই ভ্রান্তিগুলো এখন নেই, কিন্তু যখন আমি পেছনে ফিরে তাকাই তখন নিজের প্রতি ঘেন্না হয়। আমি কি করতে যাচ্ছিলাম? যে বাবা আমাকে মায়ের অভাব বুঝতে দেননি, আমি সেই বাবাকেই মারতে যাচ্ছিলাম।
প্রদীপ তার চোখের জল মুছিয়ে দিয়ে বললেন, পাগল, ওটা তুই ছিলি না, ওটা তোর অসুখ ছিল। যেমন মানুষের জ্বর হয়, ওটা তোর মস্তিষ্কের জ্বর ছিল। এতে তোর কোনো দোষ নেই। না বাবা, সৌম্য বলল, আমি অনুভব করছিলাম আমার মাথায় কিছু একটা গণ্ডগোল হচ্ছে, কিন্তু আমি লোকলজ্জার ভয়ে সেটা লুকিয়েছি। আমি যদি সময় মতো সাহায্য চাইতাম, তবে আপনার ওপর ওই বিপদ আসত না। আপনি আমাকে ক্ষমা করতে পারবেন তো? প্রদীপ তাকে বুকে টেনে নিলেন। বাপের কাছে ছেলেকে কখনো ক্ষমা চাইতে হয় না রে, তুই আমার অংশ। কালও ছিলি, আজও আছিস। একটু পরে ডাক্তার সেন এসে জানালেন যে সৌম্য খুব দ্রুত সুস্থ হচ্ছে এবং আগামী ১.৫-২ বছরের মধ্যে সে বাড়ি ফিরতে পারবে। প্রদীপের মনে হলো এক নতুন ভোর তাদের জন্য অপেক্ষা করছে। ফেরার পথে প্রদীপ ভাবলেন, সেদিন রাতে সৌম্যের ফোনের উত্তরে আমি যদি মিথ্যে না বলতাম, তবে হয়তো আজ আমি জ্যান্ত থাকতাম না। সেই মিথ্যে আমার প্রাণ বাঁচাল, কিন্তু পরে যে সত্য সামনে এলো তা আমার ছেলের জীবন আর ভবিষ্যৎ দুটোই বাঁচিয়ে দিল। জীবন কত বিচিত্র! কখনো একটা ছোট মিথ্যে আমাদের মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনে, আবার কখনো একটা তিতকুটে সত্য আমাদের নতুন করে বাঁচতে শেখায়। বন্ধুরা, প্রদীপ মুখার্জি আর সৌম্যের এই কাহিনী এখানেই শেষ, কিন্তু এটি আমাদের ভাবিয়ে তোলে। আমাদের চারপাশে এমন অনেকে আছে যারা মানসিক চাপের সাথে একাকী লড়াই করছে। সিজোফ্রেনিয়া হোক বা ডিপ্রেশন, এসব লুকানোর বা লজ্জার কিচ্ছু নেই। সঠিক সময়ে সাহায্য আর পরিবারের সমর্থন একটি জীবন বাঁচিয়ে দিতে পারে। আর বাবার ভালোবাসা, সে তো চা গাছের মতো, ওপরে শক্ত হলেও ভেতরে থাকে অশেষ স্নেহ। কাহিনীটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। ভালো থাকবেন। ধন্যবাদ।